আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি মূলত নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শ্রী বালেন্দ্র শাহকে উৎসর্গ করলাম। কেন করলাম সেই কাহিনী আপনাদেরকে বলছি। আমি দীর্ঘদিন ধরে পত্রিকার জন্য উপসম্পাদকীয় লিখি। সে 2009 সন থেকে লিখছি অ্যাজ এ কন্ট্রিবিউটর এডিটর হিসেবে বা সাংবাদিক হিসেবে। আর এর আগে যখন চাকরি করতাম তখন লিখতাম। তো 2009 সন থেকে এখন পর্যন্ত লিখছি। এখন কালের কণ্ঠে লিখি, দৈনিক কালের কণ্ঠে। প্রতি বুধবারে ওদের যে ফার্স্ট সাব এডিটোরিয়াল, ওটা আমার লেখা। প্রতি সপ্তাহে আমি এটা লিখি। তো এই সপ্তাহে যেটা লিখলাম সেটা হলো, এই বালেন্দ্র সেই বালেন্দ্র নয়। ওটা লিখতে গিয়ে আমি মূলত যে বিষয়টা লিখেছি, আমার কাছে মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। প্রথম হলো যে বাংলাদেশের মতন করে নেপালেও একটা অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন এবং 17-18 মাস ধরে দেশটাকে শোষণ করেছেন, ঠিক একইভাবে শ্রীলঙ্কাতে তাদের যে প্রধান সাবেক বিচারপতি, এক ভদ্র মহিলা সুশীলা কার্কি, তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন এবং 3 মাসের মধ্যে 90 ডেজের মধ্যে তিনি নির্বাচন করে দিয়েছেন। দ্বিতীয়ত হলো যে ওখানে যারা আন্দোলন করেছেন, লড়াই সংগ্রাম করেছেন, জেনজি যারা, তারা ওই অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করেননি। বাংলাদেশে যে সকল জেনজির বা সমন্বয়কের বা ধরেন এনসিপির যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে আজে বাজে সব রিপোর্ট আসছে, চাঁদাবাজি, মাস্তানি, ঘুষ, দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ বদলি, এমন কোনো এখনো কুকর্ম নাই যেটা আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দল করেনি বা করেছে, সেগুলো এই এনসিপি বা সমন্বয়করা করেনি। বরং মবের নামে তারা যে কাজগুলো করেছে, এত মন্দ কিছু কাজ করেছে যেগুলো অতীতে বাংলাদেশে কখনো হয়নি। তো এই কাজগুলো নেপালের যারা বিপ্লবী তারা করেনি, বরং সেক্ষেত্রে বাংলাদেশের সরকারের যে ব্যর্থতা, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, এখানে যে বিশৃঙ্খলা এবং এখানে বিপ্লবীদের ব্যাপারে বা গণঅভ্যুত্থানকারীদের ব্যাপারে যে সকল দুর্নাম হচ্ছিল, বদনাম হচ্ছিল, এগুলো দেখে নেপালের যারা লোকজন তারা সি সি করতেছিল, সি এইভাবে কোনো লোক হয়? তখন তারা বলেই বসলো যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি, এটিকে বাংলাদেশ হতে দেব না। বিশ্বাস করেন, এটা আমাদের জন্য একটা বিশাল অপমান, মারাত্মক অপমান। তো সেই অপমানের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফেলে, আমাদের বিপ্লবীদের মধ্যে যাদের ক্রিমিনাল মাইন্ড ছিল তারা নিজেরা শেষ হয়েছে, আর এই বিপ্লবীদের মধ্যে যারা ভালো মাইন্ড ছিল, ভালো ক্যারেক্টারিস্টিক ছিল, তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আজকে বাংলাদেশে একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে। এবং এই জটিল পরিস্থিতিতে নতুন একটা সরকার ক্ষমতায় এসছে এবং ক্ষমতার প্রথম দিন থেকে আমার কাছে কোনো লক্ষণ ভালো মনে হচ্ছে না। যা কিছু হচ্ছে, অভিনয় হচ্ছে, অতি ভালো মানুষই হচ্ছে, লোক দেখানো কর্মকাণ্ড হচ্ছে, হাততালি পাওয়ার কাজ হচ্ছে, কিন্তু মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেই মৌলিক বিষয়গুলোর দিকে সরকার এখনো পর্যন্ত এগুচ্ছে না। আর এগোনোর চেষ্টা করলেও তারা খুব বেশি সফল হবে বলে মনে হচ্ছে না। একে তো 2014 সন থেকে আওয়ামী লীগের যে অব্যাহত যে অন্যায়, অবিচার, জুলুম, তার সঙ্গে সঙ্গে গত 17 মাসে সেটার যে কন্টিনিউশন, এবং তার সঙ্গে এই যে ইলেকশনের পরে বিএনপি এবং জামাতের যে সকল মন্দ লোক রয়েছে তাদের যে বাড়াবাড়ি, সব মিলিয়ে ইরান যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, দেশের অর্থনৈতিক দুরবস্থা, এগুলি মিলে একটা আলু ভর্তা তৈরি হয়ে গেছে, বিষময়। মানে ধরুন পৃথিবীর সবচেয়ে ভেনম, সাপের বিষ, এই বিষ দিয়ে যদি আপনাকে একটা ভর্তা বানিয়ে দেওয়া হয়, ওটা খেলে আপনার অবস্থা কী হবে? এখন পুরো সিস্টেমটা এমন একটা অবস্থার মধ্যে চলে গেছে যে এখন এখানে আপনার সারা অঙ্গে আপনার পচে গেছে, গলে গেছে, দুর্গন্ধ, কি করবেন আপনি? ফলে কি হলো, এরকম একটা অবস্থায় মানুষ যখন পড়ে, বিশেষ করে আমাদের মতো মানুষ যারা একটু লেখাপড়া করতে চায়, চিন্তা ভাবনা করতে চায়, তারা পৃথিবীর কোন কোন দেশে ভালো কি হলো ওগুলো নিয়ে সময় কাটায়। আর এরই ধারাবাহিকতায় নেপালের যে প্রধানমন্ত্রী,
জনাব বালেন্দ্র শাহ, তাকে নিয়ে একটা লেখা লিখলাম। এই বালেন্দ্র সেই বালেন্দ্র নয়। তো সেই লেখা লিখতে গিয়ে যা জানলাম সেটি হলো যে তিনি এখন, তার যে বয়স, 1990 সনে তার জন্ম, প্রধানমন্ত্রীর জন্ম, তার বয়স 36 ইয়ার্স। আজ থেকে 4 বছর আগে, মানে 2022 সনে তিনি প্রথম, মানে আজকে যেমন ঢাকার, যদি অবিভক্ত ঢাকার মেয়র হন, ওইভাবে কলম্বো, যে কলম্বো না, নেপালের রাজধানী যে কাঠমান্ডু, সেই কাঠমান্ডুর তিনি মেয়র নির্বাচিত হলেন, স্বতন্ত্র, কোনো দলের নয়। এবং ওখানে আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ যে প্রধানমন্ত্রী ছিল ওলি এবং তার দল, এখানে বারবার সরকার পরিবর্তন হয় কিন্তু দল সেম থাকে, প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, দল সেম থাকে। তো সেগুলোর মধ্যে এতগুলো একটা দলকে চ্যালেঞ্জ জানিয়ে, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে একেবারে সেই এখন 36 বছর, তার আগে 32 বছরের একজন যুবক, তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে গেলেন। এটা চারটিখানি বিষয় নয়, তিনি হয়ে গেলেন এবং পুরো কাঠমান্ডুকে তিনি পরিবর্তন করে দিয়েছেন সব দিক থেকে, এবং সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সেই পরিবর্তন করেছেন। মানে এখন মামদানি যেভাবে নিউ ইয়র্কের মেয়র হয়েছেন ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে, ঠিক এইভাবে বালেন্দ্র সেখানে মেয়র হয়ে গেছেন। তো যখন এই আন্দোলন শুরু হলো 2025 সালে, সরকার বিরুদ্ধে আন্দোলন, তখন তিনি এই মেয়রের পদে থেকে আন্দোলনকারীদেরকে প্রমোট করলেন এবং সব রকম সাহায্য সহযোগিতা করলেন। যখন আন্দোলন সফল হলো, আন্দোলনকারীরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সর্বতোভাবে তারা সেই সুশীলা কার্কির কাছে গেলেন, তাকে সালাম করলেন, তাকে পা ধরে আনলেন। সুশীলা কার্কি হলেন, তাকে বললেন যে আপনি আপনার মতো করে নির্বাচন করেন, আর আমরা নির্বাচন কিভাবে করা যায় সেটা নিয়ে চেষ্টা করি। এই যুবকেরা তারা আসলে, এবং তারা কোনো করাপ্টেড লোকের কাছে গেলেন না, তারা সবাই প্রথমেই বালেন্দ্রের কাছে গেলেন। আমাদের দেশে যে বালেন্দ্র শব্দটি, এটার সঙ্গে মানুষ নেতিবাচক অর্থে বোঝায় যে পুরুষ বা নারী যখন বয়প্রাপ্ত হয়, তাদের গোপন অঙ্গে যে পশম হয়, লোম হয়, এটাকে আমাদের দেশে বাল বলে। কিন্তু হিন্দিতে বা বাংলাতে বাল শব্দটা কিন্তু অসাধারণ একটা মৌলিক শব্দ। আর বালেন্দ্র যে শব্দটি রয়েছে, এটি আরও যাকে বলে পৌরাণিক, আরও পৌরাণিক। তো সেই দিক থেকে বাল শব্দের অর্থ, বাংলাতে বাল শব্দের অর্থ নতুন, কচি। যেমন বলে না, বাল খিল্ল শিশু সুলভ। তাহলে নতুন, কচি, শক্তিমান, নবীন, উজ্জ্বল, শ্রেষ্ঠতর নেতা, এটা হলো বাল। বাংলা, এটা কিন্তু হিন্দি শব্দ নয়। আমরা হিন্দিতে বাল শব্দ আছে, কিন্তু বাংলাতে যে বাল শব্দ, বাংলাতে বাল শব্দ ওই যে আমরা যেটা বলি কাপড়ের নিচে, ওই বাল নয়। বাল অর্থ শ্রেষ্ঠ, বাল অর্থ নবীন, বাল অর্থ নেতা, বাল অর্থ শ্রেষ্ঠতর, সকালের সূর্য, আকাশের চাঁদ, আকাশের সূর্য, এইটা হলো বাল। আর ইন্দ্র, বালের সঙ্গে বাল যোগ ইন্দ্র, বালেন্দ্র। ইন্দ্র মানে দেবতা, ইন্দ্র দেবতা, দেবরাজ, দেবরাজ ইন্দ্র হিন্দুদের মতো। তো যখন একজন শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ, নেতাদের নেতা, যার মধ্যে নেতৃত্বের গুণাবলীর সঙ্গে সঙ্গে আবার দেবত্ব রয়েছে, এরকম মানুষ, অর্থাৎ রাজা অথচ ঋষি, রাজর্ষি, নবী অথচ সম্রাট, সাহাবি অথচ সম্রাট, অলি আল্লাহ অথচ রাজা, এইরকম যে শব্দগুলো একত্রে মেলা যায়, তদ্রূপ বালেন্দ্র হলো এইরকম একটি শব্দ বাংলায়, যে শব্দ সর্বজন শ্রদ্ধ, সর্বজন মান্য, এরকম একজন ব্যক্তিকে বোঝায়। তো সেই বালেন্দ্র নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি একজন সেই আর্কিটেক্ট, মানে ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে পেশা হিসেবে না নিয়ে তিনি মূলত সঙ্গীতকে জীবনের সেই পেশা হিসেবে নিয়েছেন। র্যাপার, তাকে বলা হয় র্যাপ সঙ্গীত।
তো সেই র্যাপ সঙ্গীতে সে ওখানকার জনপ্রিয়তম, এবং এই র্যাপ সঙ্গীতের জনপ্রিয়তা নেই তিনি সেখানে মন্ত্রী হয়েছেন, সেখানে তিনি এই যাকে বলা হয় মেয়র হয়েছেন। তো যেটা বলছিলাম যে নেপালের যারা বালেন্দ্রের অনুসারী তারা বাংলাদেশের বালেন্দ্রদের মতো ডক্টর ইউনূসের কাছে যায় নাই, আসিফ নজরুলের কাছে যায় নাই, তারা সেনা প্রধানের কাছে যায় নাই, তারা সবাই মিলে এই গেছে কার কাছে? বালেন্দ্রের কাছে। বাংলাদেশে যদি হাসনাত সাজিসরা সেই প্রয়াত মেয়র আনিসুল হকের মতো মানুষকে খুঁজে পেত, তারা যদি সাবের হোসেন চৌধুরীর মতো মানুষকে আনতো যে না ঠিক আছে আওয়ামী লীগ করে, ডাজ নট ম্যাটার, তারা মির্জা ফখরুলের মতো লোকের কাছে যেত, তারা যদি ব্যারিস্টার রফিকুল ইসলাম বীরুত্তম তাদের মতো লোকের কাছে যেত, যাদের সততা দীর্ঘদিন এই সমাজে প্রতিষ্ঠিত, তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হতো। নেপালের মতো তারা গেছে তাদের কাছে, ধড়িবাজ, ধান্দাবাজ, ব্যবসায়ী বিভিন্ন লোকের কাছে, কারো নাম গফুর, কারো নাম মফুর, কারো নাম টফুর, যত সব লোকের কাছে গিয়ে এই বাংলাদেশের বালেন্দ্ররা তারা তাদের যে শ্রেষ্ঠত্ব, তাদের যে নবীনতা, এ সব কিছু তারা পাপ এবং পঙ্কিলতার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। যেটা বলছিলাম, তারা বালেন্দ্রের কাছে গেল, বালেন্দ্র কি করলো, সে একটি রাজনৈতিক দল যেটা 2022 সনে নির্বাচনে 4 নম্বর অবস্থানে ছিল, এবং ওই যে একসময় কোয়ালিশন মন্ত্রী ছিল প্রচণ্ড, সেই প্রচণ্ড যখন সরকার ফর্ম করেছিল তখন এদের সঙ্গে কোয়ালিশন করেছিল একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বললো যে তোমরা তো 4 নম্বরে আছো, এখন এই অবস্থাতে আছো, তোমাদের যারা লোকজন আছে বরং আমাদের এই তরুণদেরকে তোমরা নমিনেশন দাও, আর আমাকে সংসদীয় দলের প্রধান করে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দাও, তাহলে আমরা এই তোমাকে কেন্দ্র করে আমরা সেই নির্বাচন করবো। এবং সেই কাজ সেই রাজনৈতিক দল রাজি হলো। বালেন্দ্র সেখানে সেই দলের নেতৃত্বে আসলেন, তিনি তরুণদেরকে সেই দল থেকে মনোনয়ন দিলেন এবং সরকার গঠন করলেন। বাংলাদেশে তো একই অবস্থা, যদি বাংলাদেশের বালেন্দ্ররা জামাতের সাথে করতে পারতো, একই অবস্থা জাতীয় পার্টির সাথে করতে পারতো, এমনকি তারা আওয়ামী লীগের সাথে করতে পারতো, যে আমরা এমন একটা আওয়ামী লীগ, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, শেখ পরিবার বিহীন আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, যারা যারা ভালো আছেন আসেন আমরা তাদেরকে নিয়ে এই দলটিকে নিয়ে আমরা এই কাজ করব। এবং এই দলের সবাইকে বলতো যে আমাদের মধ্যে এই বালেন্দ্র, যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, যে মন্ত্রী পরিষদ চালানোর অভিজ্ঞতা আছে, দুনিয়া জোড়া যার খ্যাতি আছে এবং অতীতে ভালো কিছু করেছেন, এমন লোককে আমরা প্রধানমন্ত্রী বানাবো, আমরা নিজেরা হব না। আর এখানে আমাদের কি হলো, সেই শফিক, প্রেস সচিব শফিক বলে দিল নাহিদ হবে প্রধানমন্ত্রী, নাহিদ প্রধানমন্ত্রী হবে, মাহফুজ মেজাজ গরম হয়ে গেল, আরে আমি হলাম গিয়ে মাস্টার মাইন্ড। আসিফ মাহমুদ সজীব ভেবে বলল যে আমি 3-4টা মন্ত্রণালয় চালাই, আমি যাব কই? হাসনাত বলল যে আমার এত ক্ষমতা, আমার নাম কেন বলা হয় না? তো এই মিলিয়ে কি হলো দেখেন, একটা অসাধারণ একটা সম্ভাবনা সেটা নষ্ট হয়ে গেল। আমাদের বালেন্দ্ররা একজন ইন্দ্ররাজ, বালেন্দ্র, বালযোগ ইন্দ্র, তারা সেই তৈরি করতে পারল না। ফলে আমরা এখন কোথায় আছি? আর সুশীলা কার্কির বালেন্দ্র নেপাল এখন কোথায় আছেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।